আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আলোচনার শুরুতেই আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো, মানচিত্র কি কেবলই কাগজের দাগ, নাকি এটি একটি দেশের ভূ রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষার আয়না? এটা প্রশ্নটা আবার সামনে এনেছে ঢাকায় অনুষ্ঠিত একটি সেমিনারে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানোর প্রতিবাদে ভারতের একজন কূটনীতিকের সরাসরি আপত্তির ঘটনাটি ঘটেছে অতি সম্প্রতি, গত 7ই জুলাই ঢাকাতে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS 20 এর উদ্যোগে একটি সেমিনার আয়োজিত হয়েছিল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম। তার উপস্থাপনার সময় পর্দায় দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র দেখানো হয়, যেখানে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ না দেখিয়ে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। এই সেমিনারে শ্রোতাদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। মানচিত্রটি পর্দায় প্রদর্শিত হওয়ার সাথে সাথেই পূজা কুমারী ঝা তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখানে যে মানচিত্রটি দেখানো হয়েছে তা ভুল, সঠিক নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অখণ্ড অংশ, সুতরাং এই মানচিত্রটি আমরা গ্রহণ করতে পারি না। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। উপস্থাপক তারিক এ করিম তার তাৎক্ষণিক জবাবে বলেন যে মানচিত্রটি কেবল বোঝানোর সুবিধের জন্যে, মানে রিপ্রেজেন্টেশনাল পারপাসে সেখানে ব্যবহার করা হয়েছে এবং এটি কোনো প্রকৃত রাজনৈতিক সীমানা নির্দেশ করার উদ্দেশ্যে নয়। এরপর ভারতীয় কূটনীতিক পূজা ঝা নিজের পরিচয় দিয়ে আপত্তি অব্যাহত রাখলে তারিক করিম তখন জানান যে তার আপত্তিটি নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনাটি কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে, কারণ আন্তর্জাতিক কোনো সেমিনারে ভারতের অখণ্ডতা নিয়ে ভুল উপস্থাপনার বিরুদ্ধে একজন কূটনীতিকের এ ধরনের সরাসরি ও তাৎক্ষণিক প্রতিবাদ ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ঢাকায় আয়োজিত সেমিনারগুলোতে জম্মু কাশ্মীরের মতো সংবেদনশীল অঞ্চলকে ভারতের বাইরে দেখানো হচ্ছে। বাংলাদেশে অনেকে একে অসাবধানতা বলছেন, কিন্তু আমার প্রশ্ন, এটা কি শুধুই ভুল? শুধু আমার নয়, ভারতের ওই যে আমাদের রাষ্ট্রদূত, তার পক্ষ থেকে বলা হয়েছে এটা কি শুধুই ভুল, নাকি আমাদের সম্পর্কের গভীরে থাকা এক নতুন সংকেত এগুলো? আজ আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার এই নতুন রাজনৈতিক সমীকরণ যা বাংলাদেশে এখন তৈরি করা হচ্ছে, সেটা দুদেশের সম্পর্ককে কোন জায়গায় নিয়ে যাবে সেই ব্যাপারে আজকের আলোচনা। শেখ হাসিনার পতনের পরবর্তী বাংলাদেশ আমরা দেখেছি একটি অন্তর্বর্তী সরকার, প্রথমে মোহাম্মদ ইউনূসের অধীনে এবং পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বের যে সরকার এসেছে, তাদের কাজকর্ম আমরা দেখছি। গত প্রায় 2 বছর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে, তা কি কেবল স্বাভাবিক প্রশাসনিক বদল, বোঝার ভুল, অসাবধানতা, নাকি এর গভীরে আছে ভারত বিরোধী একটা তীব্র সেন্টিমেন্ট এবং পাকিস্তানের প্রতি এক ধরনের ঝোঁক, ভালোবাসা, সেটার স্পষ্ট প্রমাণ? সেমিনারে প্রদর্শিত মানচিত্রটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়,
এটি একটি অবিচ্ছিন্ন ধারার বহিঃপ্রকাশ। এই ধারাটি বলছে বাংলাদেশে এমন এক নতুন রাজনৈতিক কূটনৈতিক মেরুকরণ শুরু হয়েছে যা ভারতের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দুদেশের সম্পর্ককে। কেন ভারত এই ঘটনার প্রতিবাদ করছে? আমরা এই ঘটনার প্রতিবাদ করছি কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেবল দুই দেশের ভৌগোলিক সীমানার বিষয় নয়, এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক অবিচ্ছেদ্যতার একটা ধারা। যখন কোনো সরকারি বা আধা সরকারি মঞ্চে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়, তখন তা কেবল ভারতের অখণ্ডতাকে অস্বীকার করা নয়, এটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ। আমাদের মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় যদি স্থিতিশীলতা বজায় না থাকে তবে তার প্রভাব পড়বে অর্থনীতি, নিরাপত্তা এবং সীমান্ত বাণিজ্যের ওপর। যে বাংলাদেশ দীর্ঘদিন ভারতের বিশ্বস্ত বন্ধু ছিল এবং এখনো বলে তারা নাকি ভারতের বন্ধু, ভারতই নাকি তাদের বন্ধুত্ব ভেঙে দিচ্ছে, ভারত প্রতিবেশীর সাথে সম্পর্ক নাকি খারাপ করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো। সেই বাংলাদেশের নীতি নির্ধারক মহলে যদি পাকিস্তান ঘেঁষা নীতি বা ভারত বিরোধী অবস্থান শক্তিশালী হয়, তা কি বোঝায়? সমগ্র অঞ্চলের জন্য একটা বড় ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি হচ্ছে নাকি? আমাদের কি নীরব থাকার সময়? না, আমাদের প্রয়োজন এই পরিবর্তনগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা এবং যথাযথভাবে তার ভুল হলে ভুলগুলোকে ধরিয়ে দেয়া, তার মধ্যে ধান্দাবাজি থাকলে সেগুলোকে সরাসরি সামনে রাখা। যারা এই পরিস্থিতির পেছনে রয়েছেন তাদের মনে রাখা উচিত যে পররাষ্ট্র নীতিতে ভারসাম্য নষ্ট হলে তার চড়া মূল্য দিতে হয় কিন্তু সাধারণ মানুষকে। আমি বিশ্বাস করি দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি, বাংলাদেশের সমৃদ্ধি নির্ভর করে ভারতের প্রতি শ্রদ্ধাবোধ ও ভারতের অখণ্ডতার ওপর তাদের যে ধারণা, সেই ধারণার ওপর। কারো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা যেন আমাদের কয়েক দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল না ধরায়, সে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। বাংলাদেশের সরকারে যারা বসে আছেন, যারা আড়ালে থেকেই ভারত বিরোধী ন্যারেটিভ এগিয়ে নিয়ে চলেছেন, তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন এই মুহূর্তে করতে চাই। আজ যদি ভারতে, কলকাতায় বা দিল্লিতে এরকম কোনো সরকারি বা আধা সরকারি সেমিনার আয়োজিত হয় এবং সেই সেমিনারে কোনো প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত যদি রংপুর বা চট্টগ্রামকে মিয়ানমারের অংশ হিসেবে দেখান বা স্বাধীন দেশ হিসেবে মানচিত্রে দেখানো হয়, কিংবা ভারতের নিজের মধ্যে যদি দেখানো হয়, আর সেই সেমিনারে যদি বাংলাদেশ হাই কমিশনের কোনো অফিসার উপস্থিত থাকেন, তিনি কি সেই ঘটনার প্রতিবাদ করবেন কি না? তিনি যদি একজন দেশভক্ত বাংলাদেশি হন তাহলে তার প্রতিবাদ করা উচিত। আর সেই সঙ্গে বাংলাদেশের মানুষের মনে এই প্রশ্নটাও উঠতে বাধ্য যে ভারত কি বাংলাদেশের অখণ্ডতা নিয়ে অন্য কিছু ভাবছে? এখানেও সেই একই মানসিকতা। ভারতের সঙ্গে বন্ধুত্ব যদি বাংলাদেশ না চায়, যদি মনে করে ভারত তার আপনজন নয়, পাকিস্তান তার আপনজন, সেটা স্পষ্ট করে বললেই পারে। বাংলাদেশের শাসন যারা করছেন তারা সেটা বলতেই পারেন। ভাবের ঘরে চুরি করে কিন্তু বেশি দিন চালানো যায় না, তাতে সম্পর্ক আরো বিষাক্ত হয়। মানচিত্র বদলানো সহজ, কিন্তু ইতিহাস বদলানো যায় না। আমি
ব্যক্তিগতভাবে এবং বেশিরভাগ ভারতীয় কিন্তু এই বিশ্বাস করে যে আমাদের এই উপমহাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভালোবাসার সম্পর্ক একে অপরের হাত ধরে চলার মধ্যেই রয়েছে। কিন্তু যদি সেই হাতটি ভারতের দিক থেকে ছিনিয়ে নিয়ে, ভারতের কাছ থেকে সেই হাত সরিয়ে নিয়ে অন্যদিকে পাকিস্তানের দিকে ধাবিত হয়, তবে তা হবে আগামীর প্রজন্মের জন্য বাংলাদেশের শাসনে যারা আছেন তাদের একটা মস্ত ভুল সিদ্ধান্ত। আজ মানচিত্রে কাশ্মীরকে পাকিস্তানভুক্ত দেখানোর মানে হলো আগামী দিনের বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন দিকে যাচ্ছে তার একটা পরিষ্কার সংকেত। আর সে সংকেত কে দিচ্ছে? দিচ্ছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের কূটনৈতিক মহল, বাংলাদেশের রাজনৈতিক নেতারা। যে খবর পাচ্ছি, ভারত সরকার এই ঘটনাকে সহজভাবে নেয়নি। তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চেয়েছে এবং দাবি করেছে ভারত যে বাংলাদেশের একজন প্রাক্তন রাষ্ট্রদূতের এ হেন কাজকে বাংলাদেশ সরকার নিন্দা করে কি না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি না। স্পষ্ট বোঝা যাচ্ছে ভারত বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না। দুই দেশের সম্পর্ক দ্রুত তলানিতে যাচ্ছে, আর সেই যাওয়াকে আরো দ্রুততর করে দিল কিন্তু এই ঘটনাটি। কারো কারো কাছে এই ঘটনা সামান্য মনে হতে পারে, হয়তো শুধু তো একটি ম্যাপ, তার জন্য এত কেন দুশ্চিন্তা। কিন্তু মনে রাখবেন, ছোটখাটো ঘটনার মধ্যে দিয়েই কিন্তু একজনের বিশ্বাস ভাবনা কি করতে চলেছে সেই সব ব্যাপারগুলো বাইরে বেরিয়ে আসে, ছোট ছোট ইঙ্গিতের মধ্যে দিয়ে, সংকেতের মধ্যে দিয়ে। মনে রাখবেন, জমে থাকা বারুদের স্তূপে বিস্ফোরণ ঘটায় কিন্তু ছোট্ট একটা আগুনের শলাকা, একটা জ্বলন্ত দেশলাই কাঠি। সাধারণ সময়ে যার বিধ্বংসী ক্ষমতা হয়তো কিছুই নেই, তাই বলছি, কিন্তু সেই ঘটনাটি, সেই দেশলাই কাঠিটি, একটি জ্বলন্ত অগ্নিশলাকা যদি বিস্ফোরকের মধ্যে পড়ে, তাহলে বিস্ফোরণ ঘটতে দেরি হবে না, হয় না। তাই বলছি, সময় এসেছে সতর্ক হওয়ার, নইলে বিস্ফোরণ কিন্তু অবশ্যম্ভাবী, এবং বাংলাদেশ যেন তার জন্যে তৈরি থাকে। আজকের এই আলোচনায় একটা অত্যন্ত সাধারণ বিষয়কে আমি তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগলো আপনাদের এই আলোচনা, সেটা লাইক দিয়ে কমেন্ট করে জানান। গতকাল 10ই জুলাই রয়টারে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ব্যাপক আলোচনা হচ্ছে, কিন্তু রহস্যজনক নীরবতা দেখছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউ এই সাক্ষাৎকারটা নিয়ে কোনো রকমের প্রতিক্রিয়া জানায়নি। এখন সরকার কেন প্রতিক্রিয়া জানালো না, সেটি নিয়ে আমরা অনুসন্ধান করেছি এবং আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে রয়েছে চট্টগ্রামে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে পানিবদ্ধতার কারণে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত 2রা জুলাই বৃহস্পতিবার রয়টারের পক্ষ থেকে শেখ হাসিনার সাথে কথা বলা হয়। একটি সাক্ষাৎকারের ব্যাপারে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ফোনে, এবং সেদিন সাক্ষাৎকারটি শুরু হয়। কিন্তু সেদিন শেখ হাসিনা অন্যান্য কিছু কাজে ব্যস্ত ছিলেন বলে সেদিন আর সাক্ষাৎকারটি শেষ হয়নি। কিন্তু পরের দিন 3রা জুলাই শুক্রবার একেবারে সকাল থেকে কয়েক ঘন্টা ব্যাপী টেলিফোনে এই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয় এবং এই সাক্ষাৎকারটি গতকাল 10ই জুলাই প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারটি গ্রহণের পরে 1 সপ্তাহ ধরে রয়টারের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে।
কার সাথে প্রতিক্রিয়া পাওয়ার জন্য চেষ্টা করা হয়নি। একেবারে সিনিয়র লিডার মির্জা ফখরুল আলমগীর থেকে শুরু করে রিজভী ভাই অনেকের সাথেই রয়টার যোগাযোগ করেছে, কিন্তু কেউ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি। রয়টার পাকিস্তান, রয়টার আসাম, রয়টার ত্রিপুরা, তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করেছিল এই সাক্ষাৎকারের ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য। সালাউদ্দিন সাহেব অন্যান্য অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। রয়টার ইউকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেবের সাথে যোগাযোগ করেছিল। হুমায়ুন কবির সাহেবও অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনার এই সাক্ষাৎকার, দেশে ফেরা, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আমাদের সব বিষয়ে যিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান, তার সাথে রয়টার দিল্লি অফিস থেকে যোগাযোগ করা হয়েছিল। প্রথমে তিনি বলেছেন তিনি ভারতীয় মিডিয়ার সাথে কথা বলেন না। তখন তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে রয়টার্স ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় মিডিয়া নয়। তিনি অত্যন্ত পোলাইটলি তাদের সাথে কথা বলেছেন, খুবই ভদ্রভাবে। হ্যাঁ, কিন্তু তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন যে তিনি এই ব্যাপারে কনসার্ন পিপল না। তখন তাকে বলা হচ্ছে আপনি তো সব বিষয়ে মন্তব্য করেন, তাহলে এ বিষয়ে কেন মন্তব্য করবেন না? তিনি মন্তব্য করেননি এবং তিনি অফ দ্য রেকর্ড বলেছেন যে তিনি এ ব্যাপারে মন্তব্য করে কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। তো এখন প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, তখন সরকারের কেন কোনো প্রতিক্রিয়া থাকবে না? তাহলে কিসের সরকার? সরকার কি ভয় পেয়েছেন? এই বিষয়টি নিয়েই কিন্তু এখন আলোচনা চলছে। কেন সরকার ভয় পাচ্ছেন? কেন সরকার তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন না? শেখ হাসিনা তো খুব বোল্ডলি বলেছেন এবং পৃথিবীর 250টির বেশি গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। সরকার কোনো রিয়াকশন দেননি, কিন্তু আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য, শেখ হাসিনার রিলেটেড কোনো সংবাদ, শেখ হাসিনার কোনো সাক্ষাৎকার সংক্রান্ত সংবাদ, এগুলো কোনো কিছু গণমাধ্যমে প্রচার করা যাবে না, আদালতের নিষেধাজ্ঞা আছে। এই যে আদালতের নিষেধাজ্ঞা আছে, এটি মনে করিয়ে দিচ্ছে সরকার, সরকারের তথ্য উপদেষ্টা, এটি আবার পত্রিকায় আসছে। তাহলে সেটাও তো শেখ হাসিনা সংক্রান্ত এক ধরনের প্রচার। তাহলে সরকার একদিকে বলছে আদালতের দোহাই দিয়ে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আবার নিজেই সরকার এই বিষয়ে খবর তৈরি করছে। মানে সরকার পড়েছে শেখ হাসিনাকে নিয়ে মানে উভয় সংকটে। রাজনৈতিক দলগুলো কি বলছে? বিএনপি জানিয়েছে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তো শেখ হাসিনা ফিরলে আইনিভাবে সেটিকে মোকাবেলা করা হবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, যাকে আপনারা চুম্মা শফিক বলেই ডাকেন, তিনি বলেছেন এই সাক্ষাৎকার এবং শেখ হাসিনার ফেরা এর মধ্য দিয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। আর জামাতের বি টিম এনসিপি বলেছেন যে তাকে আসার পরে ফাঁসিতে ঝুলানো হবে। মানে চাল নাই কুত্তার বাগান না। আমার কি এনসিপি কে নিয়ে আমার কথা বলতেও বাধে। এত অল্প বয়সে এত নষ্ট হইতে পারে, এটা এনসিপির এইসব টোকাইদের না দেখলে আসলে বোঝা যেত না। যাই হোক, সরকার যে শেখ হাসিনার এক সাক্ষাৎকারে ভীষণভাবে ভয় পেয়েছে সেটা কিন্তু খুব ক্লিয়ার। এদিকে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমন পানি, এত পানি এর আগে নিকট অতীতে দেখা যায়নি। এবং এই সিটির এই যে ওয়াটার ম্যানেজমেন্ট ফেইলিওর সিটি কর্পোরেশনের চরমভাবে, এবং আওয়ামী লীগ কিন্তু অনেকখানি এগিয়ে নিয়ে আসছিল, তাদের কাজ প্রায় শেষের পথে ছিল, কিন্তু 2024-এর জুলাই আগস্টের রেজিম চেঞ্জের পরে সেই কাজ থেমে গেছে। এবং সেই কাজ থেমে তো গেছেই, বরং তার আরো অবনতি হয়েছে পরবর্তীতে যারা এই সিটির দায়িত্ব পালন করেছেন এবং এখন করছেন। কিন্তু এই যে চট্টগ্রামে এই ভয়াবহ জলাবদ্ধতা, মানবিক বিপর্যয়ের মুখোমুখি, এই খবর আপনি গণমাধ্যমে পাবেন না। কেন পাবেন না? ঢাকায় খোঁজ নিয়ে একটা অদ্ভুত ব্যাপার জানলাম। ঢাকায় প্রতিটা মিডিয়া হাউসে
অ্যাকর্ডিং টু দ্য সাইজ 3 থেকে 12 জন বিএনপির মনোনীত সাংবাদিককে অ্যাসাইন করা আছে। তারা ঠিক সাংবাদিক বলবো নাকি বিএনপির দলীয় কর্মী বলবো? কারণ সবাই আবার সাংবাদিক না, কারো হয়তো কিছুটা হাতে খড়ি আছে, কেউ একদম ফ্রেশ, কিন্তু দলীয়। এই মিডিয়া হাউসের সাইজ অনুযায়ী এই নাম্বারটা 3 থেকে 12। এদের দায়িত্ব হলো যে এরা নিয়ন্ত্রণ করে যে পত্রিকায় কি যাবে কি যাবে না, টেলিভিশনে কি যাবে কি যাবে না, এবং এরা চট্টগ্রামের এই ভয়াবহ জলাবদ্ধতার খবরটা টোটালি গণমাধ্যম থেকে আউট করে দিয়েছে। গণমাধ্যমে এটি প্রকাশিত হতে দিচ্ছে না। আবার এই যে রয়টার নিয়ে সারা পৃথিবীতে যখন নিউজ হয়েছে, রয়টারের সংবাদ সাক্ষাৎকার নিয়ে, সেখানে আমি দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টার এবং মানব জমিন, এই 3টি পত্রিকা রয়টারের এই সংবাদটি প্রকাশ করেছে সাথে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে। মানে আপনি রয়টারের নিউজ প্রকাশ করেছেন, আপনি রয়টারের ছবি দেন, মানে তাদের একটু বেশি আতঙ্ক। গণমাধ্যম তো গলা টিপে ধরেছেই, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যারা এতদিন কথা বলেছেন, যারা টক শোতে এসেছেন, তারা কেউ কিন্তু আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছে না। গণমাধ্যমের গলায় যে পা দিয়ে বিএনপি তার টুটি চেপে ধরেছে, সেটি নিয়ে কিন্তু আমাদের সিভিল সোসাইটি আজকে খুব বেশি কথা বলছে না। আজকে বাংলাদেশের এই যে মানবাধিকার বিপর্যয়, রাজনীতিহীনতা, সন্ত্রাসের বৃদ্ধি, প্রাকৃতিক বিপর্যয়, পাহাড়ের সন্ত্রাস, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে বোমাবাজির কি অবস্থা, এগুলো কিন্তু আপনি মিডিয়ায় পাবেন না। এ কারণে আজকে বাংলাদেশের মানুষকে নির্ভর করতে হচ্ছে এই আমাদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের বা ইউটিউবের বিভিন্ন পরিবেশনার উপর, কিংবা দেশের বাইরে থেকে প্রকাশিত প্রচারিত গণমাধ্যমের উপর। দিল্লি থেকে আজ কথা বলছি। আজকে সকালে দিল্লি এসেছি। মালয়েশিয়ার চ্যাপ্টার আপাতত শেষ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।